স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি সালে জহুর চৌধুরী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনাকালের স্থবিরতা কাটিয়ে ঘর গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ। বিভিন্ন জেলা উপজেলায় সম্মেলন এবং সম্মেলন হয়ে যাওয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কাজও চলছে। অঙ্গ ও সহযোগী সংগঠন সহ উপকমিটির পূর্ণাঙ্গের কাজও শেষ করে ফেলেছে ক্ষমতাসীনরা। একই সাথে উপজেলা ও পৌর নির্বাচনে প্রচার কাজে ব্যস্ত সময় পার করছেন দলের কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে চলতি বছরের মার্চের পর থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে অনেকটাই ভাটা পড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। তবে দেশব্যাপী ত্রাণ বিতরণ, ধান কাটা সহ অন্য কাজে কাটে ব্যস্ত সময়। করোনাকালে এ পর্যন্ত প্রায় 700 নেতাকর্মী মারা গেছে আওয়ামী লীগের। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা উপজেলা সম্মেলন, নির্বাচনী প্রচারণা, সম্মেলন হওয়া ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটির গঠন সহ নিজেদের ঘর গোছাতে সর্বোচ্চ সময় দিচ্ছে দলটির সাংগঠনিক 8টি টিম। এমনটাই বললেন দলের কেন্দ্রীয় নেতারা। হাজার হাজার মানুষকে জড়ো করে সম্মেলন করিনি, কিন্তু সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ঘরোয়াভাবে বসে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটা সম্মেলন আমি নিজে গিয়েছিলাম কালিয়াকৈরের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে। 8টা টিম গঠন করা হয়েছে। সেই টিমগুলি তাদের নিজের এলাকায় আমরা কাজ শুরু করেছি। জেলা উপজেলা পৌরসভাগুলোতে আমরা ঘুরে বেড়াচ্ছি। যদিও করোনাকালীন সময়ে অনেক সীমাবদ্ধতা আছে, সে কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য সুরক্ষা বিধির অনুশাসনগুলোকে আমরা মেনে আমরা কাজ করতেছি। সম্মেলন সহ পূর্ণাঙ্গ কোনো কমিটিতে কোনোভাবে যেন অনুপ্রবেশকারী আসতে না পারে সে বিষয়ে সদা সতর্ক কেন্দ্র। আমাদের দলে কিছু কিছু নেতাকর্মী যাদের মধ্যে অনেকে অনুপ্রবেশকারী, তারা অন্যান্য দল থেকে দলে যোগদান করে এমন কাজ করেছে যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং আমরা এখন এই ব্যাপারে, সার্বিক ব্যাপারে, দলীয় শৃঙ্খলার ব্যাপারে, অনিয়মের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে, তাদের ব্যাপারে আরো শক্ত অবস্থান নিয়েছি। আমাদের সংগঠনের ভিতরে যারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে আমরা তালিকা অনুযায়ী বের করে দিই। এরপরও যদি কোনো অনুপ্রবেশকারী থাকে ধরা পড়ে আমরা তাকে দল থেকে আমরা বের করে দিই। এটা আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশ। মার্চের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব জেলা উপজেলা সম্মেলন শেষ করার জন্য কেন্দ্র থেকে নির্ধারিত 8 বিভাগের 8টি টিমের দায়িত্বপ্রাপ্তরা ছুটে বেড়াচ্ছেন দেশব্যাপী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে 75 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, এত বেশি পরিমাণ যেহেতু সাপের বিষ উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। র্যাব কি বলছে? যেমনটি বলছিলেন, হ্যাঁ, এই বিষয়ে আসলে র্যাব ফোর্সেসের পক্ষ থেকে দক্ষিণখান এলাকা থেকে একটি অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এবং তার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। আসলে অভিযানে আপনারা কি কি পেয়েছেন, এই বিষয়টা একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। জি, আপনি নিশ্চয়ই জানেন গতকাল একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। অভিযানে মূলত ঢাকার দক্ষিণখান থেকে প্রায় 9 কেজি বিষাক্ত সাপের বিষ এবং তার সঙ্গে ম্যানুয়াল এবং সিডি সহ যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য প্রায় 75 থেকে 80 কোটি টাকা মূল্যের আমরা সাপের বিষ উদ্ধার করি। মূলত সাপের বিষ যেটা আমরা নিশ্চিত হয়েছি বিভিন্ন মাধ্যমে, সেটি এই বিষটি মূলত কিং কোবরা অর্থাৎ গোখরা সাপের বিষ বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর পাশাপাশি আমরা 6 জনকে গ্রেফতার করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা যেটি জানতে পেরেছি এ পর্যন্ত, মূলত এই যে বিষাক্ত সাপের বিষ, যা অত্যন্ত দুষ্প্রাপ্য এবং খুবই মূল্যবান একটি জিনিস, মূলত ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এর পাশাপাশি বিভিন্ন কেমিক্যাল কোম্পানিতেও এই সাপের বিষ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যাদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্য মতে মূলত এই বিপুল পরিমাণ সাপের বিষ পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একত্রিত করা হয়েছিল। সাপের বিষয়ের উৎস সম্পর্কে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এই বিষয়ে তারা আমাদেরকে কোনো যুক্তিযুক্ত তথ্য দিতে পারেননি। ইতিমধ্যে র্যাব বাদী হয়ে 6 জনকে আসামি করে সকল বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মূলত বিশেষ ক্ষমতা আইনে এবং তার আওতায় চোরাচালানে আমরা নিয়মিত মামলা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ।
আমরা মাত্র কথা বললাম এখানে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়েটিং পরিচালকের সঙ্গে। তো এই ছিল আগেরকার থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আফরিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে বিপুল পরিমাণ সাপের বিষ উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মৌ খন্দকার। পৃথিবী থেকে করোনা মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। করোনার কারণে এবার অনেকেই উৎসব আয়োজনে এনেছেন কাটছাঁট। 5 তারকা হোটেলে বড়দিনকে ঘিরে আয়োজনও ছিল বেশ, তবে অন্যবারের তুলনায় মানুষের আনাগোনা ছিল কিছুটা কম। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। দান করো, প্রতিদানে ততখানি ফেরত পাবে। যীশুখ্রিস্টের এসব বাণীর কথা উঠে আসে বড়দিনের খ্রিস্ট জাগে। যিশুর ক্রুশের ওপর লেখা সেই 7টি বাণী, ক্ষমা, পরিত্রাণ, আবেগ, যন্ত্রণা, দুঃখভোগ, প্রায়শ্চিত্ত ও সমর্পণের কথা গির্জায় স্মরণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস যীশুখ্রিস্ট এই দিনে মা মেরির কোল আলো করে জন্ম নেন। গির্জায় গির্জায় তাই উৎসব মুখর পরিবেশে পালিত হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। প্রার্থনায় উঠে আসে করোনা মহামারী হতে মুক্ত হওয়ার কথা। বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন, কেক, পিঠা এগুলো বানানোর মাধ্যমে আত্মীয়স্বজনের বাসায় ঘোরাফেরা। খরচের অংশটা যেন আমরা অন্য গরিব লোকদের সাথে সহভাগিতা করতে পারি, সেই অংশটা আমাদের চার্চ থেকে বলা হয়েছে। আমরা যেন আবার সুন্দর জীবনে, শান্তির জীবনে, সম্প্রীতির জীবনে ফিরে যেতে পারি। গির্জায় মাস্কের ব্যবহার ছিল চোখে পড়ার মতো, তবে স্বল্প জায়গায় করোনাকালে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়েছে অনেক ক্ষেত্রে। আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সারা বিশ্বের সকল মানুষ এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করে আবার মানুষ সুখ ও শান্তিতে জীবন যাপন করতে পারে। 5 তারকা হোটেলগুলোতে করা হয় নানা আয়োজন। নাগরদোলা, ছোটদের গাড়ি, জাদু দেখানো, পুতুল নাচ আর সান্তা ক্লসের উপহার, সব মিলিয়ে সময়টা আনন্দেই কাটে শিশু আর অভিভাবকদের। নাগরদোলায় চড়েছি এবং ঘোড়ার গাড়িতেও চড়েছি। সবার সাথে দেখা করলাম, সবাইকে উইশ করলাম। আমি আজকে নাগরদোলায় উঠেছি আর একটু পাপির শোটা দেখবো। সান্তা ক্লসে যে আমি বাচ্চাদেরকে গিফট দিচ্ছি, আমার খুব ভালো লাগে। উৎসব আর ভাব গাম্ভীর্য দুয়ের মিশেলে হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের এবারের উদযাপন। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই বাণী যীশুখ্রিস্ট ছড়িয়ে দিতে চেয়েছিলেন পুরো পৃথিবীতে। সৃষ্টি করতে চেয়েছিলেন মানবিকতা আর শান্তির এক দৃষ্টান্ত। 2020 সালে যীশুখ্রিস্টের এই জন্মোৎসবেও খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রত্যাশা পুরো পৃথিবী হোক রোগ, শোক, পাপ, তাপ মুক্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা মহামারীর মধ্যে বিশ্বে এবার ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ভাইরাস সংক্রমণ এড়াতে অনেক দেশেই উৎসবটি ঘরোয়াভাবে উদযাপন করলেও বেশ কিছু দেশে দেখা গেছে ব্যতিক্রম চিত্র। তবে বিশেষ এই দিনে সবার মনে একটাই আশা, নতুন বছরে বিশ্ব থেকে মুছে যাক করোনার কালো ছায়া। নিবিড় আমিন জানাচ্ছেন বিস্তারিত। অন্যান্য বছর বড়দিনে যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে সাজ সাজ রব থাকলেও চলতি বছর করোনার কারণে দেখা গেল অনেকটাই সাদামাটারু। মধ্যরাতে ক্রিসমাসের আয়োজনে অংশ নেন স্থানীয় বাসিন্দা সহ সীমিত সংখ্যক ধর্মীয় আধিকারিকদের একটি দল। বাতিল হয়েছে বেশিরভাগ আয়োজন। সংক্রমণ এড়াতে চলতি ডিসেম্বরের প্রতি শুক্রবার লকডাউন জারি করেছে জর্ডান সরকার। ক্রিসমাসের দিনেও বাড়িতে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে অনেকেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে করোনা বিধিনিষেধ মেনেই অংশ নিয়েছেন উৎসবে। বড়দিন উপলক্ষে রাশিয়ায় করোনার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় জাঁকজমকভাবেই ক্রিসমাস উদযাপন করেছে মস্কোর বাসিন্দারা। ক্রেমলিনের বাইরে উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে দেখা গেছে রুশ নাগরিকদের। ক্রিসমাসের এই ছুটিতে সস্ত্রীক এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন করোনা সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা বাণীর পাশাপাশি করোনা টিকাকে ক্রিসমাসের অলৌকিক ঘটনা বলে আখ্যায়িত করেছেন তিনি। সংক্রমণ রোধে ঘরোয়াভাবেই বড়দিন উদযাপন করেছে ফরাসি নাগরিকরা। তবে গ্রিসে বড়দিন ও নববর্ষের ছুটিতেও রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ।
ঘরের ভিতরেও দুই পরিবারের মাত্র 9 সদস্যকেই দেয়া হয়েছে উৎসবে দেখা করার অনুমতি। নিবির আমিন, নিউজ 24। অস্ট্রিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। তামিম, আমাদেরকে জানাবেন, যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, তো সবকিছু পেরিয়ে আসলে ওখানে বড়দিনটা আসলে কিভাবে উদযাপিত করছেন সবাই? আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনাকে বলে রাখি যে এখানে আগামী 26 তারিখ থেকে জানুয়ারি 18 তারিখ পর্যন্ত একটি তৃতীয় দফায় যে লকডাউন, সেই লকডাউনটি জারি থাকবে। তবে বড়দিন উপলক্ষে আজকে এবং গতকালকে কিন্তু কিছুটা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। যেমন 10 জন একসাথে বাইরে একসাথে দেখা করতে পারবে, তবে মাস্কের যে বিষয়টি সেটি কিন্তু বহাল রয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু গণ টেস্টের একটি ব্যবস্থা করা হয়েছিল, সেটি কিন্তু গত 2-3 দিন আগে পর্যন্ত বহাল ছিল, এবং জানুয়ারি মাসের 8 তারিখ থেকে কিন্তু আবার সেই গণ টেস্টটি আবার চালু হবে। এবং এই লকডাউনের পরে যদি কেউ কোথাও বের হতে হয় বা কোনো শপিং সেন্টারে বা কোনো অফিসে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে সেই করোনা নেগেটিভ টেস্টের সার্টিফিকেটটি দেখিয়ে সেখানে প্রবেশ করতে হবে, সেই বিষয়টিও বলা হয়েছে। এবং আজকে এবং গতকালকে কিন্তু প্রতি বছরের মতো দেখা যায় যে বড়দিনের মধ্যে একটি উৎসব আয়োজন থাকে, কিন্তু পুরো ভিয়েনা শহরটি একেবারে ফাঁকা ছিল বলা চলে, এবং খুব একটি লোক সমাগম দেখা যায়নি। আমরা যেটি দেখছি যে এবার সবাই ঘরোয়া ভাবে এবার বড়দিনের উৎসবটি উদযাপন করছে। এবং বড়দিনের যে উৎসব ছিল, বড়দিনের নতুন বছর উপলক্ষে যে অনুষ্ঠানটি করার কথা ছিল, সকল ধরনের অনুষ্ঠান কিন্তু সরকার থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। হাসান তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। অস্ট্রিয়া থেকে সাংবাদিক হাসান তামিম ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার বড়দিন উদযাপনের বিস্তারিত। কমিটি ও সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজপথে শীর্ষ নেতাদের এক কাতারে অবস্থান, এমনটা মনে করেন দলটির তৃণমূল নেতারা। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলে সংকটের কথা স্বীকার করলেও তৃণমূলে এই বক্তব্যের সঙ্গে একমত নন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমির জানাজার দিনে 14 ডিসেম্বর সকাল 10টার দিকে হঠাৎ করেই সরকার পতনে রাজপথে অবস্থানের ডাক দেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান। ওই দিনের আগে ও পরে 3 দিনে প্রেস ক্লাব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সরকার পতনে বেশ কড়া বক্তব্য রাখেন বিএনপি এবং দলটির শুভাকাঙ্ক্ষী এমন বেশ কয়েকজন নেতা। যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই রক্ত বাস্তব। 14 ডিসেম্বর বিকেলে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে শোকজ করে বিএনপি। সরকার পতনের আন্দোলনের ডাক আর সরকার বিরোধী বক্তব্য দেয়া বিএনপি নেতাদের জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ হয় কি, এ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েন তৃণমূল নেতারা। যদিও ওই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চান না এই নেতারা, তবে তৃণমূলের নেতারা মনে করেন শীর্ষ নেতাদের ভেদাভেদ ভুলে রাজপথে নামা উচিত। মানে সামনে থেকে উপস্থিত থাকতে না পারলে যতই হোক না হোক নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা যায় না। আমাদের বিএনপির একটাই প্রবলেম, আমরা যেটা দেখি তৃণমূল থেকে, এটা বিএনপির নীতি নির্ধারকদেরকে এক কাতার এক সারিতে রাজপথে দাঁড়াতে হবে, তাহলে তৃণমূল সেভাবে ঝাঁপিয়ে পড়বে। আর শীর্ষ নেতারা বলছেন পথে নামার তাড়াহুড়ো নেই, সঠিক সময় ও কৌশলের জন্যই অপেক্ষা করছে বিএনপির হাইকমান্ড। সংগঠনের দরকার আছে আন্দোলন পরিচালনার জন্য, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গাটা নিশ্চিত করা, এবং গণতান্ত্রিক আন্দোলন তো গণতান্ত্রিক পরিবেশ লাগবে। যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আন্দোলনের পর্যায়টা চলে গেছে 71-এর। বর্তমানে অলিখিত ভাবে সরকারের এই উইকেন্ডসগুলি তো সব বিরোধী দলের মুখামুখি। সুতরাং আমার গণতন্ত্রের ভাষা দিয়া কোমরে অস্ত্র নিয়ে যখন পোশাক পরা লোক সামনে আসে, তাকে কিভাবে মোকাবেলা করবে? কমিটি পুনর্গঠন করে সাংগঠনিক শক্তি জোরালোর মাধ্যমেই আগামীর আন্দোলনের সফলতা দেখছেন অন্যতম এই শীর্ষ নেতা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের সাথে বাংলাদেশে পাওয়া নতুন স্ট্রেইনের মিল থাকলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এমনটা বলছে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। দেশীয় বিজ্ঞানীরা বলছেন সারা বিশ্বেই করোনা ভাইরাস বারবার ধরন পাল্টাচ্ছে।
আর এই বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে বাংলাদেশের। শাহ আলী জয় রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মাঝে বাংলাদেশে শনাক্ত হওয়া নতুন স্ট্রেনের বিষয়েও এখন আলোচনা চলছে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে। 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে 5টিতেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যা যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যপূর্ণ ভাইরাসের সঙ্গে মিলে যায়। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে এ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে ইউকেতে বা সাউথ আফ্রিকাতে যে ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, সেখানে কোথাও কোনো প্রমাণ নাই যে অনেক মানুষ মারা যাচ্ছে বা ডিজিজ অনেক বেশি মারাত্মক আকারে হচ্ছে, সেটা হচ্ছে না। কিন্তু এটা নর্মাল, যেটা আমাদের দেশে এরকম করোনা ভাইরাস হলে 80 থেকে 90% মানুষ ঘরে থেকে সুস্থ হয়ে যাচ্ছেন এবং মাইল্ড সাইন সিমটম হচ্ছে, সেরকমই ইংল্যান্ডও সেটাই হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন চরিত্রের পরিবর্তন যে কোনো ভাইরাসেরই ধর্ম, করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমরা আসলে মেজর কোনো পরিবর্তন পাইনি, আমরা কিছু পরিবর্তন পেয়েছি যেগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা আমাদের এখানে হচ্ছে এবং সেটাতে আসলে সংক্রমণ সক্ষমতা বা সিভিরিটি বাড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সার্স প্রথম যেটা হয়েছে সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্লুয়েঞ্জা মহামারী যেগুলো হয়েছে সেগুলো কালক্রমে সাধারণ ইনফ্লুয়েঞ্জা পরিণত হয়েছে। বাজারে যেসব টিকা মিলছে তা পরিবর্তিত করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করবে বলেও জানান বিজ্ঞানীরা। পর্যন্ত গ্রেট ব্রিটেন বা অ্যাস্ট্রাজেনিকার বা ফাইজারের যে ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে, সেখানে ভ্যাকসিনেশনে কোনো সমস্যা তৈরি করবে না। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন যে যতটুকু পরিবর্তন হয়েছে টিকাটা কাজে লাগছে। বিশেষজ্ঞরা মনে করেন দেশে গবেষণা কম হওয়াতে নতুন ভাইরাস নিয়ে পরিস্থিতি অনুধাবন করতে সমস্যা হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে দেশে করোনা পরিস্থিতির খবর। করোনায় দেশে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7,398 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,695টি। এর মধ্যে শনাক্ত 1,163 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 5,07,265 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,113 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,48,803 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 8.49%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.11%। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আবারও বিপাকে বিশ্ববাসী। যুক্তরাজ্যে এরপর ভাইরাসটির নতুন স্ট্রেনের দেখা মিলেছে নাইজেরিয়ায়। এদিকে সারা বিশ্বে বিমান যোগাযোগ বন্ধের পাশাপাশি লকডাউনে গেছে বহু দেশ। জারি হয়েছে বাড়তি স্বাস্থ্য সতর্কতা। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে আগতদের 72 ঘন্টার মধ্যে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট আসলেই ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে। এরই মধ্যে দেশটিতে মোট সংক্রমণ 1,91,00,000 ছাড়িয়ে গেছে। এ নিয়ে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 7,98,00,000, আর মোট প্রাণহানি হয়েছে 17,51,000 মানুষের। চলতি বছরের শেষে ব্যাপকভাবে ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফাইজারের করোনা টিকার প্রথম চালান পৌঁছে গেছে কোস্টারিকা ও চিলিতে। একই দিনে টিকাদান কর্মসূচি শুরু করেছে সার্বিয়াও। আর আর্জেন্টিনায় পৌঁছে গেছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রথম চালান। এদিকে নতুন শনাক্ত হওয়া করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে এখনো প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। বুধবার কোস্টারিকায় পৌঁছানোর পর বৃহস্পতিবার থেকেই টিকাদান শুরু করে দিয়েছে দেশটি। আগামী সপ্তাহে 10,725 ডোজের পরবর্তী চালান প্রত্যাশা করছে তারা। বৃহস্পতিবার ফাইজার ভ্যাকসিনের 10,000 ডোজের প্রথম চালান পৌঁছেছে চিলিতেও। আর টিকা হাতে পেয়েই মারাত্মকভাবে সংক্রমিত এলাকার স্বাস্থ্যকর্মীদের শরীরে তা প্রয়োগ শুরু করেছে কর্তৃপক্ষ। 24 তারিখ থেকে তৃতীয় ইউরোপীয় দেশ হিসেবে টিকাদান কর্মসূচি শুরু করেছে সার্বিয়াও। প্রথম ইউরোপীয় প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যানা ব্র্যানাবিক। কুয়েতেও টিকাদান শুরুর পর ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ।
লাতিন আমেরিকার মেক্সিকোতেও ব্যাপক পরিসরে চলছে ভ্যাকসিন প্রয়োগ। আর্জেন্টিনাতে পৌঁছেছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের 3 লাখ ডোজের প্রথম চালান। খুব শিগগিরই টিকাদান শুরু করবে তারা। আর নিজ দেশের 1,60,00,000 মানুষের জন্য জনসন অ্যান্ড জনসন ও ফাইজার ভ্যাকসিন আমদানি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে নতুন শনাক্ত হওয়া করোনা মোকাবেলাতেও অনুমোদিত ভ্যাকসিনগুলো কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত না হয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তারা। নিবির আমিন, নিউজ 24। সন্ধ্যা সংবাদে নিচ্ছে একটা বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 51তম সীমান্ত সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানা এই আশ্বাস দেন। যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়। এছাড়া সীমান্তের 150 গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ করবে না বলেও ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ভারতের মিজোরাম রাজ্যে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটির অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এবারে ফিরে দেখা 2020। মহামারীর বছর 2020। এবছর বাংলাদেশ হারিয়েছে অগণিত মানুষকে। শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াক্ষেত্র সহ বিভিন্ন অঙ্গন থেকে দেশ বরেণ্য মানুষেরা চলে গেছেন না ফেরার দেশে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। কামাল লোহানী ৭১-এ বিজয়ের খবর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পাঠ করে জনতার দরবারে পৌঁছেছিলেন। সেই যোদ্ধার কণ্ঠস্বর হার মানে কোভিডের কাছে। বাঙালি জাতি হারায় ইতিহাসের এক অনন্য অধ্যায়। শিক্ষাক্ষেত্রেও এবছর বাংলাদেশ হারায় অগণিত প্রাণ। কোভিডের সামনে থেমে যায় জাতীয় অধ্যাপক শিক্ষাবিদ আনিসুজ্জামানের হৃদস্পন্দন। বার্ধক্যজনিত কারণে বিদায় নেন শিক্ষাবিদ এমাজউদ্দিন আহমদ। আর হার্ট অ্যাটাকে মারা যান শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী। ক্যান্সারের সাথে যুদ্ধ করেও গ্যালিলিওর মঞ্চে ফিরেছিলেন আলী যাকের, কিন্তু কোভিডের কাছে পরাজিত হন তিনি। যে কোভিড কেড়ে নেয় স্বনামধন্য চিত্রশিল্পী মর্তুজা বশিরের প্রাণও। একই ভাইরাস নিয়ে যায় চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুর জীবন। বাংলা একাডেমির মহাপরিচালক, কবি ও প্রাবন্ধিক মঞ্জুরে মাওলারও জীবন অবসান ঘটে কোভিডের কারণে। কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠ কয়েক দশক ধরে বাঙালির হৃদয়ে হরণ করেছিল। তার জীবন এবছর হরণ করে নেয় প্রাণঘাতী ক্যান্সার। হৃদরোগে মারা যান সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী আজাদ রহমান। বছরের শেষ সময়ে প্রাণ হারান নাট্যকার মান্নান হীরা। রাজনীতির মাঠ উত্তাল করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রাণ কেড়ে নেয় কোভিড-19। সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদরুদ্দিন কামরানও হার মানেন কোভিডের কাছে। বার্ধক্যজনিত কারণে সাহারা খাতুন এবং হৃদরোগে এবছর মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যেও মারা যান অনেকে। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অন্যতম মালিক লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। করোনা ভাইরাস কেড়ে নেয় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের প্রাণও। বার্ধক্যজনিত জটিলতা ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। এবছর ফুটবল অঙ্গনের অনেকেরই জীবন অবসান ঘটে। ফুটবল হারায় তার মাঠের প্রিয় ফুটবলার বাদল রায়কেও। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।
শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত হলেন বিশিষ্ট শিল্পপতি পর্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসিম। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। এর আগে শুক্রবার বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের প্রথম সারির এই শিল্প উদ্যোক্তা অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন। বাংলাদেশের বেসরকারি ব্যাংক ও বীমা সংস্থাগুলোর পথিকৃৎ এই শিল্পপতির প্রতিষ্ঠিত 7টি প্রতিষ্ঠানে কর্মরত আছেন লক্ষাধিক মানুষ। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনযুদ্ধে গেল বুধবার রাত 1:30টায় হেরে গিয়ে চিরবিদায় নেন এম এ হাসিম। গুলশান আজাদ মসজিদে দেশের অন্যতম শীর্ষ এই শিল্পোদ্যোক্তার 2টি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওনার মতো মানুষ যেটা শিল্প পছন্দ করে, কর্মসংস্থান পছন্দ করে, এদেরকে আপনারা হেল্প করবেন, আগায় আসবেন, আমাদেরকে হেল্প করবেন। তাকে আরও কিছুদিনের বেঁচে থাকার প্রয়োজন ছিল দেশের জন্য, জাতির জন্য। কারণ উনি একেবারে তৃণমূল পর্যায় থেকে একজন টোবাকো ব্যবসা থেকে শুরু করে, তামাকের ব্যবসা থেকে শুরু করে আজকে জীবনের এই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন। সন্ধ্যার সংবাদের সময় হলো আরেকটি বিরতির। সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 7 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন আলোকচিত্রী সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা 11টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাজল। বাইরে অপেক্ষায় থাকা ছেলে মনোরম পলককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। গেল 2 মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেফতার করার কথা জানায় বিজেপি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। এবার জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দিতে স্বাস্থ্যবিধি মেনে সিলেটে ইউনিয়ন ব্যাংকের ফেন্সুগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও ফেন্সুগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল বারী। এ উপলক্ষে এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। নানা জল্পনা কল্পনা ও আলোচনার পর অবশেষে খুলে গেল ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির জট। বৃহস্পতিবার লন্ডনে এ বিষয়ে এক চুক্তিতে সই করেন ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। দুপক্ষের জন্যই চুক্তিটি মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। আর টুইটারে প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের জন্য একে ক্রিসমাস উপহার বলে মন্তব্য করেন। তবে বিরোধী দল লেবার পার্টি বেশ সমালোচনাই করেছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। বাণিজ্য আলোচনা নিয়ে গেল কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার পর শেষ পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। গত 31 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাবার পর শুরু হয় 11 মাসের ট্রানজিশন পিরিয়ড। এ সময়ের মধ্যে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ম্যারাথন আলোচনা চালিয়ে সমঝোতা হলো দুই পক্ষের। বৃহস্পতিবার রাতে টুইটারে 2 হাত উঁচিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান চুক্তি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে পরে এক ভিডিও পোস্ট করেন তিনি। আমরা আমাদের অর্থ সীমানা আইন, বাণিজ্য এবং মাছ ধরার অধিকার ফিরে পেয়েছি। সবার জন্য এটা আমাদের ক্রিসমাসের ছোট উপহার। 27টি জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হওয়ার দীর্ঘ ও কঠিন প্রক্রিয়াটি সম্পন্ন হলেও একে মিষ্টি দুঃখ বলে অভিহিত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন। সমঝোতার পর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুবই ভালো একটি চুক্তি হয়েছে। তবে এই চুক্তির সমালোচনা করে বিরোধী দল লেবার পার্টির নেতা কের স্টেমার বলেছেন, পার্লামেন্টে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী জনসন খুবই সংকীর্ণ একটি চুক্তির দলিল পেশ করতে যাচ্ছেন। এদিকে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়া সুখবরে মিশ্র প্রতিক্রিয়া জানালেও বেশিরভাগ ব্রিটেনবাসী একে স্বাগত জানিয়েছেন। নাহিদ জিহান, নিউজ 24। সন্ধ্যার সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। বিশ্ব বরেণ্য দার্শনিক ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজির 117তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, সব ধর্মের মানুষের ত্যাগের বিনিময়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ অর্জিত হয়েছে। রাজধানীর হাটখোলায় শ্রী শ্রী জগবন্ধু মঠে আয়োজিত এই আলোচনায় অন্যান্যদের মধ্যে শিল্পপতি দীপক কুমার বড়াল, অতিরিক্ত সচিব শ্রীমতী ইতি রানী ও নিউজ 24 এর হেড অফ নিউজ রাহুল রাহা বক্তব্য রাখেন। খেলার খবর। কোভিড বাস্তবতাকে মাথায় রেখে স্বল্প পরিসরে ক্লাবের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বড়দিনের উৎসব আয়োজন করল বসুন্ধরা কিংস। ক্লাব প্রাঙ্গণে এই আয়োজনের মধ্যমণি ছিলেন দলের হেড কোচ ও 3 বিদেশি ফুটবলার। ক্লাবের এমন আয়োজনে খুশি তারা। মাহফুজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। কারো প্রিয়জন আবার কারো রক্তের বাঁধনরা আছেন হাজার মাইল দূরে। পেশাগত দায়িত্ব পালনের বাধ্যবাধকতায় এই উৎসবের সময়ও প্রিয়জনদের কাছে আনতে পারছেন না খেলোয়াড়দের অনেকে, কারণ কোভিড বাস্তবতা। বড় পরিসরে না হলেও এই ফুটবলারদের মনে উৎসবের কিছুটা ছোঁয়া দিতে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের এমন আয়োজন। কেক কেটে উৎসব, সঙ্গে ছোট্ট উপহার। এমন আয়োজনের সঙ্গে অপরিচিত রবিনহোর 1 বছরের ছোট্ট শিশু থেওর মনেও যেন লেগেছে উৎসবের রং। My brothers, they work in Madrid. স্পেনে থাকলে এখন হয়তো ভাই বোনদের সঙ্গ পেতাম, সময়টা অন্যরকম কাটতো। সেটি হয়নি পেশাগত কারণে, সঙ্গে কোভিড পরিস্থিতি। তবে এখন প্রতিকূল সময়েও ক্লাব কর্তৃপক্ষ আমাদের আনন্দময় কিছু সময় উপহার দিয়েছে, এটি আমাদের জন্য বড় পাওয়া। সবাই সুস্থ থাকুক, এটাই চাওয়া। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। অস্কার বাংলাদেশের এই আতিথেয়তার সঙ্গে পরিচিত, তবে নতুন ফরেন রিক্রুটরা হয়েছেন অবাক। ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজনে বেজায় খুশি রাউল ফার্নান্দোজরা। অনেকটাই অবাক হয়েছি। ক্লাব কর্তৃপক্ষ আমাদের জন্য এমন আয়োজন করেছে, তাই কৃতজ্ঞতা। ভালো সময় কাটালাম। খুবই ভালো সময় কাটিয়েছি। ক্লাবকে ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। কেক কেটে এমন আয়োজনের শেষে সবাইকে ক্রিসমাস উপলক্ষে উপহার দেওয়া হয়। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এর মধ্য দিয়ে শেষ করছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।